রণজয়, তোমার মা আজ আমার হেফাজতে। তুমি ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমার বউ আর ছেলে আমাদের বৃদ্ধাশ্রমে ৩২ দিন আগে রেখে গেছে। এই বৃদ্ধাশ্রমে নতুন কেউ এলে তাকে প্রথম দিকেই সকলকে ছেড়ে আসা দুঃখ ভুলিয়ে মোটিভেট করার দায়িত্ব আমারই থাকে। প্রথম দেখাতে চমকে উঠলাম। এ কি, উনি এখানে? এ কী চেহারা হয়েছে! কি সুন্দরী দেখতে ছিলেন, তার জন্য রূপের অহংকারও ছিল। আমাকে কত কথা শুনিয়েছে আমি তেমন সুন্দরী নই বলে। এটাও শুনিয়েছি ওনাদের পরিবারের সুন্দরী মানে ডানা কাটা পরী যাকে বলে, তাছাড়া মানায় না। একবার দেখেই সরে এলাম, যদি আমাকে চিনে ফেলে এখানে থাকবে না বলে সিন ক্রিয়েট করে। তাই প্রথম দিন থেকেই ওনার সব ধরনের দায়িত্ব প্রমীলাদিকে দিয়েছিলাম। জানলাম উনি দু চোখেই দেখতে পায় না। কৌতূহল হলেও কিভাবে দু চোখের দৃষ্টি হারালো জানতেও যায়নি। শুনেছিলাম উনি ভীষণ চুপচাপ হয়ে গেছে, কিছু জানতে চাইলে নাকি উত্তর দিতে চায় না, সারাক্ষণ চুপ করে থাকে। একই ঘরে আরও ৩ জন বৃদ্ধা রয়েছে, কিন্তু তাদের কারোর কোনো প্রশ্নের উত্তর দেয় না, সব সময় করুণ মুখে চৌকিতে বসে থাকে। এই বয়সে এতটা গুমড়ে থাকলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই বাবা, মানে এই মীরা অনাথ ও বৃদ্ধাশ্রমের কর্ণধার, আমায় বললেন, যশোদা মা, এটা ওনার দেওয়া নাম। নতুন দিদি ১৫ দিনেও এতটুকু স্বাভাবিক হচ্ছে না কেন? নিজের বাড়ি নিজের সকলকে ছেড়ে আসার দুঃখে এতটা গুমড়ে থাকলে কিন্তু হাঁটাটা করে যেতে পারে। তুমি তো এটাতে খুবই পারদর্শী, তবে উনি কেন এতটা চুপচাপ রয়েছে? বাবা আমার ফেলে আসা জীবনের সবটাই জানেন। বললাম, বাবা, আমি যে ওনার কাছে সহজ হতে পারছি না। ওনার সামনে গেলেই আমার ২৯ বছরের আগেরকার জীবন চোখের সামনে ভেসে উঠছে, তাই দূরে দূরেই থাকছি। অন্যরা তো চেষ্টা করছে। বাবা ভীষণ বিচক্ষণ লোক, হঠাৎ একটু গম্ভীর হয়ে বললেন, তবে কি উনিই তোমার সেই শাশুড়ি? আমি শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে রইলাম। বাবা একটু হাসি মুখে বলল, মা গো, একেই বলে বোধহয় নিয়তি। এতদিনে উনি নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু দেখো ভগবানের কি অপার মহিমা, এত দূরে সেই তোমার কাছেই পাঠালো, কিন্তু তোমার কাছে ক্ষমা ভিক্ষা করে নিজের পাপের ভাণ্ডার যে কিছুটা কমাবে সে ক্ষমতা রাখলে না। আমি বলি কি মা, আমরা তো জীবের সেবা করি, তাই আমাদের কাছে সবাই সমান। অতীতের কথা মনে করে তুমি যদি তাকে কষ্ট দাও তবে তোমারই পাপ হবে। যে অন্যায় করবে তাকে শাস্তি দেবার জন্য ভগবান আছে। আর তাছাড়া শাস্তি তো উনি পেয়েছেন, দেখছো না কতটা অসহায়। ছেলের বউ থাকতেও ওনাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। এটা কি কম বড় শাস্তি? যাও, ওনার শেষ জীবনটাই তোমার কাছে ভগবান পাঠিয়েছে, তোমার ধর্ম তুমি করো মা। কিছুতেই আগের দিনগুলো মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। বাবার কথা শুনে মনে কিছুটা শান্তি পেয়েছিলাম। গত কয়েকদিন ধরে তোমার মায়ের পাশে থেকে মন থেকে সেবা করে অনেকটাই ফ্রি করতে পেরেছিলাম। তবে উনি জানতে বা বুঝতেই পারেনি আমি কে। আজ মন খুলে অনেক কিছু বলে ফেললেন। জানলাম ৭ মাস হয়ে গেছে তুমি সবাইকে ছেড়ে পালিয়ে বেঁচেছ। তবে তোমার এমন চরম দুর্গতি হবে ভাবতেই পারছি না। যে বংশপ্রদীপ জ্বালানোর জন্য আমাকে ছেড়ে দিলে, ভগবান তোমাদের বংশের প্রদীপ জ্বালিয়েছে, তবে সেভাবে সন্তান সুখ তোমরা পাওনি শুনলাম। তুমি এত শিক্ষিত মার্জিত ছিলে, আর তোমার ছেলে লোফার হলো। আদরের চোটে এতটাই খারাপ হলো যে মদ খাওয়ার জন্য বাবা মা ঠাকুমার গায়ে হাত তোলে, চুরি করে। তোমার সামনে তোমার ভগবান তুল্য মাকে ধাক্কা মেরে পাঁচিলে গায়ে এত জোরে ফেলে দিল যে তুমি হাজার চেষ্টা করেও তার চোখের দৃষ্টি ফেরাতে পারোনি। আর এই মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে। কোথায়? মার দু চোখের দৃষ্টি নষ্ট করে দিল বলে তোমার অবাধ্য ছেলেকে তো বাড়ি থেকে তাড়াতে পারোনি। এমনই গুণধর ছেলে বংশরক্ষা করতে জন্ম দিয়েছ যে বন্ধুর টাকা চুরি করার দায়ে থানায় ধরে নিয়ে যাওয়া ছেলেকে ছাড়িয়ে আনতে গিয়ে পুলিশের অপমানকর কথায় লজ্জায় সেই রাতেই গলায় দড়ি দিয়ে সকলের মায়া ছেড়ে চলে গেছ। প্রথমে শুনে একটু খারাপ লেগেছিল বটে, কারণ অনেক বছর হলেও পরিচিত ছিলে তো। তবে খুব খারাপ লেগেছে বলে মিথ্যে বলা হবে।
28 বছরের দূরত্ব আমাকে ভুলিয়ে দিয়েছে আমি কাটছিলাম আর আমার কে ছিল। এটা ঠিক, তোমার মায়ের কান্না দেখে কষ্ট হচ্ছিল। ওনাকে সান্ত্বনা দিয়ে চুপ করিয়ে রেখে নিজের ঘরে এসে বসতেই সামনের আয়নাটায় চোখ পড়তেই দেখলাম সিঁথিটা সিঁদুরে লাল হয়ে আছে, হাতের শাখাগুলো বেশ পরিষ্কার রয়েছে। এতগুলো বছরে আয়নায় চোখ তো পড়েছে, তবে এগুলোর দিকে এমনভাবে চোখ পড়েনি। না, এগুলো তোমার মঙ্গল কামনায় পড়ে আছি তা নয়। তোমার বাড়ি থেকে বেরাবার পর নিজেকে বাঁচানোর তাগিদে এগুলোকে সাথে রেখেছিলাম, যাতে কেউ যদি আমার দিকে নজর দেয় দিলে বুঝবে আমি কারোর ভোগ্যদ্রব্য। তারপর এখন তো গা সওয়া হয়ে গেছে, তাই তুমি নেই জেনে এগুলো ছেড়ে ফেলবো তেমন নয়। ওসব তো মানবে তোমার বউ। তবে আজ তোমার মায়ের কথা শুনে মনে পড়ল, সন্তান সুখ দিতে পারবো না জেনে তুমি আমাকে বলেছিলে তোমার তো ক্ষমতা নেই সন্তান ধারণের, এদিকে মা নাতি নাতি করে অসুস্থ হয়ে পড়ছে, আমি যে কি করি। আমি জানতাম ওই অসুস্থতাটা ছিল তোমার মায়ের নাটক। আমি তোমার কথায় চরম আঘাত পেয়েছিলাম। তুমি জানো না সত্যিই আমার সন্তান ধারণের ক্ষমতা ছিল কি না। বিয়ের বছর যখন আমি প্রেগনেন্ট হয়ে পড়ি তখন তোমার ইনকাম বলতে কয়েকটা টিউশনির টাকা। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি অবসান করতে বাধ্য করলে। আমিও মেনে নিয়েছিলাম। সত্যি তো তখন সন্তান বড় করার মতো আয় আমাদের নয়। তুমি বুঝিয়েছিলে ইনকামটা একটু বাড়িয়ে নিই, বছর দুয়েকের মধ্যেই আমরা ভাবব। কিন্তু কি করে বুঝবো বলো, একটা নিষ্পাপ প্রাণ হত্যা করার অপরাধে ভগবান আমাকেই এত বড় শাস্তি দেবে। দুজনের অপরাধে অপরাধী হয়ে শাস্তি পেলাম শুধু আমি একা। আয়নায় কাচের মধ্যে আমার ফেলে আসা অতীতটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার সাথে প্রথম দেখা অমিয় স্যারের টিচার্স ডে অনুষ্ঠানে। আমি তখন 11-এ। তোমরা কয়েকজন এসেছিলে স্যারের পছন্দের মেধাবী প্রাক্তনী হিসাবে। কলেজের লাস্ট ইয়ার তোমার। আমি গান গেয়ে স্টেজ থেকে নেমে আসতেই তুমি বলেছিলে, দারুণ গান করো তো তুমি। আমি মৃদু কণ্ঠে থ্যাংক ইউ বলে চলে আসি। তারপর পুরো অনুষ্ঠানটার মধ্যে যখনই তোমার দিকে চোখ পড়ছে দেখলাম তুমি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছো। পাশের পাড়ায় থাকো। কয়েকদিন পর থেকেই আমার স্কুলের রাস্তায় টিউশনির গলিতে দাঁড়িয়ে থাকতে তুমি। বেশি দিন না বলে থাকতে পারিনি। তোমার কথায় মুগ্ধ হয়ে কখন যে তোমার সাথে জড়িয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। পড়াশোনায় ভালো ছিলাম না, মাধ্যমিক ইংরাজিতে ব্যাক পেয়েছিলাম। তোমার সাথে সম্পর্ক হওয়ার পর পড়াশোনা আরোই শিখে উঠল। বাড়িতে মা আর আমি দাদা বৌদির তত্ত্বাবধানে থাকি। বৌদি খুবই খারাপ ব্যবহার করত, দাদাও মোটামুটি ছিল। বাবা মারা যাওয়ার পর দাদাই অভিভাবক, মা হার্টের রোগী। আমাকে নিয়ে মায়ের ভীষণ চিন্তা। প্রেমের জোয়ারে ভেসে গিয়ে উচ্চ মাধ্যমিকে আবার ইংলিশে ব্যাক পেলাম। ব্যাস, বৌদি বিনা কারণে দাদা আমার পেছনে টাকা ব্যয় করছে বলে অভিযোগ শুরু করলো। মার চিন্তা আরও বেড়ে গেল। দাদাকে বলেছিল, ওর দ্বারা পড়াশুনো হবে না, ওর বিয়ের ব্যবস্থা কর। সত্যি ইংলিশটা আমার মাথায় একদম ঢোকে না। দেখাশুনো শুরু হলো কয়েকদিন পর থেকেই। তুমি ফাইনালে ভালো রেজাল্ট করে চাকরির জন্য কী সব ক্যাম্পাস করছিলে, তাই বাড়িতে কিছুই বলতে পারছিলাম না। এর মধ্যে একটা সম্বন্ধ প্রায় ঠিকই হয়ে গেল। আমি তখন বাধ্য হয়ে আমাদের সম্পর্কের কথা বললাম। দাদা মাকে বলেছিল, বেকার ছেলের সাথে বিয়ে দেবো কী করে, আর সে কবে চাকরি পাবে ততদিন আমি ওয়েট করতে পারবো না। চাকরি পেয়ে ছেলে যদি বলে তোমার দুবার ইংলিশে ব্যাক পাওয়া গুণধরী মেয়েকে বিয়ে করবে না, তখন? বৌদি উঠতে বসতে কথা শোনানোর একটা সাবজেক্ট পেয়ে গেল। ভুলে গেল সেও ভালোবেসে দাদাকে বিয়ে করেছিল। কোনো উপায় না পেয়ে দুজনে পালিয়ে বিয়ে করলাম। তুমি বাড়ির এক ছেলে, বেশ ধনী পরিবার। তোমার মা অপূর্ব সুন্দরী, সাথে দেমাকিও, মায়ের চোখের মণি তুমি। বাড়িতে ঢুকতেই অশান্তির মুখে পড়তে হয়েছিল। তোমার মা সব দোষ আমাকে দিল, তার ছেলে যেন কোনো দোষ নেই। চুপচাপ মেনে নিলাম। সত্যি তো, আমার অসুবিধা না থাকলে তোমাকে এত আগে সংসারে চাপে পড়তে হতো না। তোমার মায়ের কান্না মেশানো কথার মধ্যে বুঝেছিলাম ওনার সাধ ছিল তুমি ভালো চাকরি পেলে ওনার বান্ধবীর একমাত্র মেয়ের সাথে তোমার বিয়ে দেবে। তাকে দেখতে যেমন সুন্দরী, ডাক্তারি পড়ছিল তখন। তোমার মা একদম আমাকে পছন্দ করতো না, সারাক্ষণ খিটির খিটির করে যেত।
অপরাধী মনে করে চুপ করে থাকতাম। স্বামীর আয় নেই, তার মধ্যে আমার এভাবে আসা। অল্প বয়সে প্রেমের উন্মাদনায় বিয়ের 4 মাসের মধ্যেই জানলাম আমি প্রেগনেন্ট। শাশুড়ি যেন রণমূর্তি ধরল, ছেলের জীবনটা বরবাদ হয়ে গেল ভেবে। পরিস্থিতির শিকার হয়ে অ্যাবর্শন করতে হলো। শাশুড়ির আইন জারি হলো, বাবু ঠিকমতো দাঁড়ানো না পর্যন্ত একই বাড়িতে আলাদা থাকতে হবে। আবার যাতে ভুল না হয়ে যায় তার জন্য দুজনেই মেনে নিলাম। তুমি আপ্রাণ চেষ্টা করছিলে তোমার যোগ্যতা মতো চাকরি পেতে, আর আমি ঠাকুর দেবতাকে সর্বক্ষণ ডেকে চলতাম। ভগবান মুখ তুলে চাইল 1.5 বছরের মধ্যেই তুমি খুব ভালো চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে চলে গেলে 3 বছরের জন্য। তখন মাঝে মাঝেই আসতে। চাকরি পাওয়ার পরে তোমার মা যেন আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো। বাড়ির কাজের লোকেদের ছাড়িয়ে আমাকে বাড়ির কাজের লোক করে রেখেছিল। মানসিকভাবে ভীষণ টর্চার করত, মাঝে মাঝে ভীষণ অসহায় হয়ে উঠত। আমি বুঝতাম যেন তেন প্রকারে আমাকে তাড়িয়ে ওনার বান্ধবীর মেয়েকে আনতে চায় ঘরে। শ্বশুরমশাই কখনো কখনো প্রতিবাদ করলে শাশুড়িকে বলতে শুনেছি, আমি তোমার ব্যবসার জায়গায় নাক গলাই না, তাই তুমিও আমার সংসারের ব্যাপারে কিছু বলবে না। তাছাড়া উনি বাড়িতেও থাকতেন না, খুব কম থাকতেন, ব্যবসার জন্য বাইরেই থাকতেন বেশি। এদিকে তুমি যখন বাড়িতে আসতে তখন এমন ভাব করত যেন উনি আমাকে কত আদর যত্ন করেন। আমিও তোমাকে কিছু বলতাম না, কয়েকদিনের জন্য আসো। তাছাড়া তুমি মাকে ভগবানের মতো মানতে। তুমি পুরোপুরি ফিরে আসার পরও বছর 5-এর মধ্যেও যখন প্রেগনেন্ট হলাম না, ডাক্তারের কাছে গেলে জানলাম আমার প্রেগনেন্সিতে সমস্যা আছে। অনেক ট্রিটমেন্ট করেও লাভ হলো না। ডাক্তার জানিয়ে দিল আমি কখনো মা হতে পারবো না। প্রথম ইস্যু নষ্ট করলে নাকি অনেকের এরকম হয়। তোমার মা এবারে একটা ইস্যু পেল বংশরক্ষার অক্ষম হওয়ার কারণে আমাকে তাড়ানোর। এদিকে তোমার আমার মধ্যে বেশ কিছুদিন আগে থেকেই নতুন একটা সমস্যা দেখা দিয়েছিল। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অফিসারের ওয়াইফ হিসাবে আমাকে মানাচ্ছিল না। আমি প্যান্ট শার্ট পরতে কমফোর্টেবল নই। ইংরেজিতে কথা বলা তো দূরের কথা, আমার পুরো কথার মধ্যে সরি অ্যান্ড থ্যাংক ইউ ছাড়া অন্য কোনো ওয়ার্ড তেমন ব্যবহার করতাম না। তুমি চেষ্টা করেছিলে, তবে আমি ওই স্ট্যাটাসে তৈরি হতে পারিনি। আজ বেশ হাসি পাচ্ছে। 2-3টে তোমাদের অফিসের পার্টিতে গিয়ে তোমাকে ভীষণ অপ্রস্তুতে পড়তে হয়েছে আমার জন্য। একবার তো চুড়িদার পরে গেছিলাম, তবে একটু বেশি হিল পরেছিলাম। অন্যদের দেখে একটু কায়দা করে হাঁটতে গিয়ে ধপাস হয়ে সবার সামনে পা মুচকে পড়ে গেলাম। আর একবার তো প্যান্ট শার্ট পরে গেছি, কিন্তু এসব ড্রেস পরার অভ্যাস না থাকায় ভীষণ আনইজি লাগছিল। বারবার সামনের দিকে খেয়াল করছিলাম, খারাপ লাগছে না তো। শার্টটা মাঝে মাঝেই একটু সামনের দিকে টানছিলাম। হয়তো আমাকে সবাই নজর করছিল। হঠাৎ একজন মহিলা বলে বসল সবার সামনে, মিসেস বোস, ড্রেসের ব্যাপারে অতটা কনসাস হতে হবে না, কিছু দেখা যাচ্ছে না। শুনে সবাই প্রচণ্ড হাসাহাসি শুরু করেছিল। তারপর তুমি আর কখনো কাপল পার্টিতে যেতে না, সকলে মজা করবে একা গেলে তাই। বাড়িতে কোনো পার্টিও বসাতে পারতে না আমি মদে সঙ্গ দিতে পারবো না বলে। তোমার জন্মদিনে একবার অনেক বড় পার্টি দিয়েছিলে। সেবার সবার অনুরোধে তুমি একটা গ্লাস ধরিয়ে দিয়ে বলেছিলে, সবাই বলছে না খেলে ওরা অপমানিত বোধ করবে, অল্প অল্প করে শুরু করো, অসুবিধা হবে না। আমি প্রথম ঢোক গিলে তো ফেলেছিলাম, দ্বিতীয় ঢোকে এমন বিষম খেয়েছিলাম যে মুখের পানিও সামনে থাকা মানুষের গায়ে ছিটকে গেল। তাদের মধ্যে একজন একটু বিরক্তি দেখিয়ে বলেছিল, ডিসগাস্টিং মিস্টার বোস, আপনি এগুলো কিভাবে যে টলারেট করেন। সবাই অবাক চোখে আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিল, তখনই কাস্তে কাস্তে বুঝেছিলাম এদের সমাজে আমি কতটা বেমানান। তুমি বাড়িতে টিচার রেখে আমাকে ইংরেজিতে কথা বলা শেখানোর ব্যবস্থাও করেছিলে, সেখানেও আমি ফেল। 1.5 বছরের কয়েকটা সেন্টেন্সের বাইরে কিছুই বলতে পারতাম না। তুমি ভীষণ আপসেট থাকতে আমার জন্য। তার মধ্যে আবার যোগ হলো সন্তান না পাওয়ার যন্ত্রণা। তোমার চাকরিতে ক্রমাগত উন্নতি ঘটছে আর আমাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকলো। তার মধ্যে শাশুড়ির উস্কানি তো ছিলই। সব কিছু নিয়ে বাড়িতে অশান্তি চূড়ান্তে উঠল। আমি বলেছিলাম, চলো না একটা ছেলে দত্তক নিই। তুমি একদম দত্তক নিতে রাজি নও, কারণ তোমার মা কিছুতেই রাজি হবে না। কোন জাতের কার না কার সন্তান কিছু জানা নেই। একটু জোরাজোরি করতেই তুমি হঠাৎ বললে, দত্তক নিতে যাব কেন, তুমি অক্ষম, আমি তো নই। আমি বুঝে গেলাম তোমার মনের কথা।
এদিকে হঠাৎ তোমার মা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় তার একটাই চাহিদা নাতির মুখ দেখা। তুমি পড়েছ মহা সমস্যায়। আমাকে মনে চাইলেও মুখে কিছু বলতে পারছো না। ওদিকে মায়ের ইচ্ছা পূরণও করতে পারছো না। চাপে পড়ে মাঝে মাঝেই তুমি মেজাজ হারাচ্ছ, আমার গায়ে হাতও তুলে ফেলছ। বলতে আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছি। তোমাকে ওভাবে মুষড়ে পড়তে দেখে ভালো লাগছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। সত্যি আমি তোমার সুন্দর জীবনের সব দিকের কাঁটা হয়ে দাঁড়িয়েছি। সিদ্ধান্ত নিলাম আমি চলে গিয়ে তোমার মুখে হাসি ফোটাবো। চলে এলাম বাপের বাড়িতে। মা নেই, আমার বিয়ের 2 বছরের মধ্যেই চলে গেছে না ফেরার দেশে। দীর্ঘদিন দাদার সাথে কোনো যোগাযোগ নেই, তবু বাবার সম্পত্তিতে মেয়ের সমান ভাগ আছে, সেই অধিকারেই একটা ঘর জোর করেই অধিকার করে বসলাম। কিন্তু খাবো কি? তবু তোমায় মুক্তি দেবার জন্য আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলাম। আমি বুঝেছিলাম আমার গানের গলা, আমার হাসি, আরও ছোট ছোট যে গুণগুলোতে তুমি আগে মুগ্ধ হতে, আজ সেসব গুরুত্বহীন তোমার কাছে। আগে শাশুড়ির বান্ধবী ডাক্তার মেয়েকে আমার সতীন ভাবতাম। তারপর একদিন শাশুড়ির মুখে যখন শুনেছিলাম তার বিয়ে হয়ে যাচ্ছে, সেদিন কী যে আনন্দ পেয়েছিলাম, বুকের মধ্যে থেকে বিশাল বড় একটা ভয়ের পাথর নেমে গেছিল। কিন্তু তারপর দেখলাম তোমার চাকরির উন্নতিই আমার সতীন হয়ে দাঁড়ালো। সে আমাকে বাড়ি ছাড়া করেই ছাড়ল। দাদার কাছে এসে আর এক ধরনের অশান্তিতে পড়লাম। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও খোরপোশ হিসাবে তোমার কাছের কোন টাকা আমি নেইনি। মিউচুয়াল ডিভোর্স হয়েছিল আমাদের। এতদিনে টানের সুতোর বন্ধন চিরতরে ছিন্ন হলো। অবাক হলাম, তোমার মধ্যে খুব বেশি হাউতাস দেখলাম না। উকিলবাবু যখন বলেছিল আরও একবার ভেবে দেখুন না দুজনে, তুমি বলেছিলে ওর যখন আমার সাথে থাকতে অসুবিধা হচ্ছে তবে জোর করে কি লাভ। কিন্তু মুখ ফুটে বলতে পারোনি তোমার অফিসের জুনিয়রের বোনের প্রতি কিছুটা হলেও দুর্বল হয়েছ তুমি। সব কিছু হারালেও নিজের মনুষ্যত্বটুকুকে নিয়ে চলে এলাম। খোরপোশ দিতে চেয়েছিলে, বলেছিলে কিছু তো করো না, চলবে কি করে। আমি শুধু বলেছিলাম ভগবান আছে, চালিয়ে নেবে। তাছাড়া অসম্মানের ভাত আর মুখে রুচবে না। তুমি কি বুঝলে জানি না। আমি বলেছিলাম এবারে তোমার যোগ্য মেয়ে দেখে বিয়ে করে সুখী হইও। উত্তরে তুমি বলেছিলে তুমি বিয়ে করবে না। আমি হেসে বলেছিলাম আবার কারোর জীবন নরকে পরিণত করব বলছো। তুমি বলেছিলে যদি কখনো প্রয়োজন হয় আমাকে খবর দিও। মনে মনে ভেবেছিলাম তুমি কত বোকা। মুখে বলেছিলাম হ্যাঁ, ভালো থেকো। তুমিও বলেছিলে তুমিও। ওই আমাদের শেষ কথা। তারপর থেকে শুরু হলো অন্য এক জীবনের চরম লড়াই। কোনো কিছুরই অভিজ্ঞতা নেই, কি করে টাকা রোজগার করব বুঝতেই পারছিলাম না। শেষে বাজারে দোকানগুলো মোছার কাজ নিলাম, পেয়েও গেলাম কয়েকটা। প্রথম প্রথম খুব লজ্জা করত। পরে লজ্জাকে জয় করে যখন নিয়েছি তখন ঘটল এক আশ্চর্য ঘটনা। একদিন প্রচণ্ড রোদে দোকান মুছতে যাচ্ছি, হঠাৎ খেয়াল করলাম একজন মধ্যবয়স্কা মহিলা গাড়ি থামিয়ে প্রচণ্ড বমি করছেন। ড্রাইভার জলে বোতল নিয়ে দাঁড়িয়ে। আমি এগিয়ে গিয়ে ওনার চোখে মুখে ঘাড়ে জল দিলাম, কিন্তু ভীষণ অসুস্থ বোধ করছে। ড্রাইভার দেখলাম মালিককে ফোন করছে, কিন্তু লাইনে পাচ্ছে না, কারণ তিনি স্কটল্যান্ডে খুব প্রয়োজনে ছেলের কাছে গেছে। ড্রাইভার অসহায় বোধ করছে দেখে আমি বলেছিলাম আগে ওনাকে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। শুনলাম ওনারা এই পথে কোথাও যাচ্ছিল, ডাক্তার কোথায় পাবে, আমিই নিয়ে গেলাম। ডাক্তারবাবু সাথে সাথে 2টো দামি ইঞ্জেকশন দিয়ে বলেছিলেন ঠিক সময় ইঞ্জেকশন 2টো পড়েছে, দেরি হলে মারাত্মক কিছু হতে পারত। অদ্ভুত ব্যাপার, দেখলাম উনি আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমিও ছাড়লাম না। অনেকক্ষণ পরে উনি সামান্য একটু সুস্থ বোধ করলে আমার ঘরে নিয়ে এলাম, কারণ ডাক্তার বললেন এই অবস্থায় গাড়ি জার্নি করা ঠিক হবে না। আমার ঘরে তো কিছুই নেই। ডাক্তারের কথা মতো ড্রাইভার দাদা প্রয়োজনীয় জিনিস কিনে আনলো। আমি সব তৈরি করে যতটা সম্ভব সেবা করলাম। পরের দিন বিকালে বেশ সুস্থ বোধ করায় আমাকে অনেক আশীর্বাদ করে ওনারা বাড়ি চলে গেলেন। আমিও ফিরে গেলাম আমার লড়াইয়ের জগতে। ঠিক 5 দিনের মাথায় কাজ থেকে ফিরে দেখি সেই ড্রাইভার দাদা অনেকক্ষণ ধরে আমার জন্য গেটের বাইরে অপেক্ষা করছে। ছোট্ট একটা চিরকুটে গিন্নিমা ড্রাইভার মিলনদার সাথে ওনার সাথে দেখা করতে যাবার অনুরোধ করেছে।
কোনো কিছু না ভেবে তৈরি হয়ে গাড়িতে উঠে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা পর মিলনদা একটা বড় গেটের ভেতরে গাড়ি নিয়ে গেল। গাড়ি থেকে নেমে দেখলাম কি বিশাল বাড়ি। গিন্নিমার কাছে যেতেই কী যে আন্তরিকতার ছোঁয়া পেলাম বোঝানো যাবে না। সামনে মাঝবয়সী একজন খুব স্মার্ট ভদ্রলোক। দেখে বুঝতেই পারলাম কর্তাবাবু। ভীষণ মার্জিত ভাবে কথা বলে। আমার জীবনের সব ঘটনা জানলেন। অনুরোধ করলেন আমার যেহেতু কোনো পিছুটান নেই, তবে লোটা কম্বল নিয়ে এসে ওনাদের সাথে থাকতে হবে। চলে এলাম পরের দিন, কারণ অনেক বছর পর বাবা মায়ের স্পর্শ পেয়েছিলাম। ভাগ্য খুলে গেল। ওনাদের সাথে থাকতে থাকতে কখন যে ওনারা আমাকে মেয়ের জায়গায় দিয়ে দিলেন। আমিও প্রাণপণ দিয়ে ওনাদের সেবা করতে লাগলাম। বাড়িতে থাকার সাথে সাথে আরও একটা দায়িত্ব পেলাম। ওনাদের একটা অনাথ আশ্রম আছে, অনেক অনাথ বাচ্চা আছে সেখানে। ওখানে গিয়ে বাবা আমার নাম রাখলেন যশোদা। যে মা ডাক শোনার জন্য উতলা হয়েছিলাম, ভগবান একসাথে এতজনের মা ডাক শোনার ব্যবস্থা করে দেবে ভাবিনি। বড়রা ডাকে যশোদা মা, আর ছোটরা শুধুই মা। তার কয়েক বছর পর বাবা অনেক সহৃদয় ব্যক্তির ডোনেশনে একটা বৃদ্ধাশ্রম তৈরি করলেন। এখানে বৃদ্ধ বৃদ্ধারা অনেক কম টাকার বিনিময়ে থাকতে পারে, সুবিধাও অনেক বেশি। এখানে সকলে বাবার পরেই আমাকে গুরুত্ব দেয়। বাবার প্রাণ এটা। 86 বছর বয়সেও বুক দিয়ে আগলে রেখেছেন। সেবাই ওনার ধর্ম। তবে এখন বেশিরভাগটা পরিচালনার দায়িত্ব বাবার একমাত্র ছেলের ওপর। আমি ছোট বাবা বলি। মীরা ছিল বাবার বড় মেয়ের নাম, যে খুব অল্প বয়সে কঠিন রোগে মারা যান। তার নামেই এই আশ্রম। দিব্যি চলছিল আমার দিনগুলো। হঠাৎ অতীতের দিনগুলো সব মনে পড়িয়ে দিতে তোমার মায়ের আগমন। এখন খুব আফসোস করছেন তোমাকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে। বড় বৌমাকে পেলে ক্ষমা চাইতো। তবে সে সুযোগ তিনি আর কখনোই পাবেন না, কারণ আমি এখানে যশোদা মা হয়ে থাকতে চাই। সেবা আমার ধর্ম, তাই সেবাটুকু থেকে ওনাকে বঞ্চিত করব না। ভালো রাখার চেষ্টা করব, আর ঠাকুরের কাছে প্রার্থনা করব তিনি তোমার আত্মার যেন শান্তি দেন। কে? ও বিমলা? না গো, শরীরটা খারাপ লাগছে না। বাবাকে বলো আমি আসছি। তোমরা একটু ব্যবস্থা করতে থাকো না গো, আমি শাড়ি পাল্টেই আসছি। অনেক বছর পর নিজের জন্য বেশ অনেকটা সময় নষ্ট করে ফেললাম। না, এবারে উঠি, সন্ধ্যা আরতির সময় হয়ে এলো যে।